বইয়ের অনুশীলনী প্রশ্ন একাডেমিক থেকে সলভ করলে কিভাবে অ্যাডমিশনে ভালো আউটপুট পাওয়া যাবে, বা আদৌ আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে উপকারে আসবে কিনা, বা কিভাবে অনুশীলনী প্রশ্নগুলা পড়া উচিত, এগুলা কি শুধুই মুখস্থ করা উচিত, যেহেতু অনুশীলনী প্রশ্ন মেডিকেল অ্যাডমিশনে অনেক প্রায় সময় হুবহু চলে আসে, নাকি এগুলো বুঝে বুঝে সলভ করা উচিত। তো এই জিনিসটা নিয়ে হচ্ছে আজকের আমাদের আলোচনা। প্রথম কথা হচ্ছে যে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কেমন, আমরা যে সোর্স থেকে সলভ করি। অনুশীলনের প্রশ্নের স্ট্যান্ডার্ডটা অবশ্যই হাই, কারণ এখানে কি থাকে, তোমার বিগত সালের কোশ্চেন গুলা থাকে। দেন হচ্ছে তোমার বইয়ের ইম্পর্ট্যান্ট যে টপিক গুলা, বোল্ড করা লাইন বলো বা ইম্পর্ট্যান্ট জায়গা থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এই জায়গাগুলোতে প্রশ্ন থাকে। তো তুমি যদি প্রশ্নের মান নিয়ে প্রশ্ন তুলতে চাও, তাহলে অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং পরীক্ষায় আসার মতো। এখন কথা হচ্ছে, বিশেষ করে অনুশীলনের প্রশ্নের টপিকটা আসে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। কারণ দেখা যায় বিগত কয়েক বছর ধরে বেশ অনেক সংখ্যক প্রশ্নই আমাদের অনুশীলনী প্রশ্ন থেকে হুবহু তুলে দেওয়া হয়। তো এখন সমস্যাটা এটা না, সমস্যাটা হচ্ছে এটা নিয়ে আমাদের যে পারিপার্শ্বিক আলোচনা। এখন কেউ অনেক বেশি হাইপার হয়ে যায় যে আমি শুধু অনুশীলনী প্রশ্ন মুখস্থ করে যাব, পরীক্ষায় হুবহু আসবে, আমি দাগিয়ে দিয়ে চলে আসবো। আবার একদল মনে করে যে অনুশীলনী প্রশ্ন তেমন দেখারই দরকার নেই, বইয়ের ভিতর থেকেই তো প্রশ্ন আসে, তাহলে আমি বইয়ের ভিতরে লাইনগুলো খুব ভালোভাবে পড়ি, এটা দেখলেও কি না দেখলেও কি। তো আসলে কি করা উচিত, দেখো খেয়াল হচ্ছে তোমার আহ বইয়ের ভেতরে অবশ্যই তোমার প্রথম কাজ হবে বইয়ের ভেতরের কন্টেন্ট গুলা ভালোভাবে পড়া, শেখা, টপিক গুলা মনোযোগ সহকারে সলভ করা। দেন হচ্ছে আমরা তো প্র্যাকটিস করতে চাই, তাই না? অবশ্যই প্র্যাকটিস করা দরকার আছে। তো প্র্যাকটিস করার জন্য তোমার প্রথম চয়েস থাকবে কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনী প্রশ্ন। অনুশীলনী প্রশ্ন কিভাবে সলভ করবা? তো প্রথমে তুমি প্র্যাকটিস করা নিয়তে সলভ করবা, এমন না যে তুমি মুখস্থ করতেছো। যে তুমি বইয়ের কন্টেন্ট পড়ে আসছো, বেসিক ক্লিয়ার করে আসছো, তার মানে তোমার এখন প্রশ্ন সলভ করার নিয়তে তুমি প্র্যাকটিস করলা। দেন কি করবা, দেন যে প্রশ্নটা তুমি সলভ করার সময় পারতেছো না, বা তোমার দ্বারা ওইটা ধরো পারা সম্ভব হচ্ছে না, তখন মার্ক করলা। সলভ করার পর তুমি যখন উত্তর দেখে মিলালা, তখন যে প্রশ্নগুলো ভুল করছো বা কোনো রকম ভুল হয়েছে বা পরবর্তীতে সমস্যা হইতে পারে এবং মনে থাকতেছে না ওই প্রশ্নটা, এগুলা তুমি মার্ক করে নিলা। তাহলে তোমার কি প্রথমবার যখন সলভ করলে এই জিনিসগুলা পড়লা, এখন ধরো তুমি যখন দ্বিতীয়বার এই জিনিসগুলা পড়তে যাবা, তুমি কি আবার এই 1 থেকে 100 পর্যন্ত জিনিসগুলো আবার পড়বা না? তখন তোমার ফার্স্ট কাজ হবে আগে যে মার্ক করা জিনিসগুলা ছিল, ওই যে তোমার আগে সমস্যা হয়েছিল বা মনে ছিল না বা পারছিলা না, ওই জিনিসগুলো এখন প্রথমে দেখে নিবা ভালো করে। এটা হতে পারে দেখা গেলো তুমি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমস পারলা না, তখন চেষ্টা করবা বইয়ের ওই পাশে ছোট করে করার জন্য। কারণ আমাদের অ্যাডমিশনে প্রশ্নের মধ্যে রাফ করতে হয়, ওই জিনিসটাও তোমার প্র্যাকটিস হয়ে যাবে। যদি কোনো সূত্র সংক্ষেপে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য লাগে, ওইটা পাশে রেখে রাখলা। তো প্রথমে আগে যে জিনিসগুলো ধরো 100টার মধ্যে তোমার 20-25টা এরকম সমস্যা থাকতে পারে, তাহলে তোমার পড়ার কন্টেন্ট কিন্তু কমে গেল। তারপর যদি তোমার হাতে সময় থাকে, দেন তুমি বাকিগুলো এক নজর দেখে নিলা। মানে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ অনুশীলনী প্রশ্ন পড়তে হবে, মাস্ট পড়তে হবে। তবে অনুশীলনী প্রশ্নগুলো পড়তে হবে আমাদের সলভ করার নিয়তে, সলভ করার সময় যে প্রশ্নগুলো আমাদের সমস্যা হবে পরবর্তীতে দেখার জন্য আমরা এই জিনিসগুলো মার্ক করে রাখবো। এখন প্রশ্ন হচ্ছে, প্রতি বছরই এই কোশ্চেনটা অ্যারাইজ হয় যে এবার কি আমাদের মেডিকেল অ্যাডমিশনে অনুশীলনী থেকে কোশ্চেন আসবে। এখন ভাইয়া কথা হচ্ছে, প্রশ্ন আসুক না আসুক, একটা অনেক বড় পসিবিলিটি আছে প্রশ্ন দিয়ে দেওয়ার, কারণ যেহেতু এটা একটা সিকোয়েন্স অনুযায়ী চলে আসে। তো তোমার মাথায় এটা থাকার দরকার নেই যে আসলে পড়বো না আসলে পড়বো না, এটা না। অবশ্যই তুমি অনুশীলনী প্রশ্নগুলা খুব ভালোভাবে সলভ করবা এবং বইয়ের ভিতরের তথ্যগুলা পড়বা। তো অনুশীলনী প্রশ্ন নিয়ে যদি তুমি কিছু আচ্ছা। বলতা। অনুশীলনী প্রশ্ন ক্ষেত্রে তাসনিম যেটা বলছে, আমাদের কন্টেম্পোরারি সিচুয়েশন অনুযায়ী, আই মিন রিসেন্ট যে মার্কস ডিস্ট্রিবিউশনের সাথে টাইমটা বাড়ানো হয়েছে, অনেকেই বলতেছে 25 ব্যাচের ক্ষেত্রে, তোমরা যদিও যারা দেখতেছো 26-27 ব্যাচের, 25 ব্যাচের ক্ষেত্রে চেঞ্জ আসতে পারে, অনুশীলনী প্রশ্ন কম দিতে পারে, অনেক কিছু শোনা যাচ্ছে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, যেটা ও যেটা বললো সিকোয়েন্স, এখানে এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। স্ট্যান্ডার্ডটা বলতে হচ্ছে তোমার কিরকম স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে তুমি ধরো এখানে 100টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা, আমরা যদি 1,50,000 নিয়ারলি স্টুডেন্ট অ্যাপিয়ার করি মেডিকেল ভর্তি পরীক্ষায়, মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ পাস করে। এই যে পাস করার ব্যাপারটা, একটা ভালো পার্সেন্টেজ পাস করতেছে কেন? কারণ এখানে নিয়ারলি 40টা প্রশ্ন একদম ধুতবাত হয়, একদম একদম মানে তুমি মোটামুটি আইডিয়া থাকলে পারতেছো এমন প্রশ্ন হয়। এখন এই 40টা প্রশ্ন যে করা হচ্ছে, ওখানকার দেখবা ম্যাক্সিমামই মোটামুটি অনুশীলনীর মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ একদমই দিচ্ছে না, তবুও অনুশীলনীর প্রশ্ন পাবা। যখন অনেক আগে একদমই প্রশ্ন অনেক কঠিন করা হইতো, লম্বা লম্বা অপশন দেওয়া হইতো, তখনও কিন্তু অনুশীলনীর প্রশ্ন দেওয়া হইতো, তবে কম।
তবে লাস্ট 5-6 বছর ধরে অনেক বেশি দেওয়া হচ্ছে, যে কারণে অনুশীলনী প্রশ্ন নিয়ে একটু কথা বেশি হয়, একটু হাইপ তৈরি হচ্ছে। সো প্রশ্ন সলভ করা উচিত। কিন্তু তাসনিমা হয়তো এটা বলছে, আমি আবারও বলতেছি, অনুশীলনীর প্রশ্ন সলভ করতে যাবা কিন্তু মুখস্থ করলে অবভিয়াসলি ধরা খাবা। কেন? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রেশার, 55টা চ্যাপ্টার, অনেক কিছু ইনফো, পাশাপাশি তুমি অনুশীলনী প্রশ্ন এক্স্যাক্টলি মনে রাখে আসতে পারবা না, এবং অনেক 10টার মধ্যে তোমার 1-2টা ভুল হয়ে যাবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্রশ্ন একাডেমিক টাইমে বেসিকের সাথে বই থেকে জাম্প করে করে প্রশ্ন দেখলাম, এটার আনসার কি হবে, বই দেখে আসি, বইয়ের টপিকে লাইনে দেখে আসি, এইভাবে সলভ করলে বেশি মনে থাকবে। এডমিশনে গিয়ে একদম শেষের দিকে গিয়ে যদি চাও মুখস্থ করতে পারো, এটা ভালো হবে। সো এটাই। আর তাসনিম, ওভারঅল বলবা, এডমিশনের ক্ষেত্রে বলো, একাডেমিকের ক্ষেত্রে বলো, অনুশীলনী প্রশ্নের ইম্পর্টেন্স তুমি বলে দিছো, জাস্ট একটা লাইনে একটা কথা বলে ফেলবা। অনুশীলনী প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা, তবে বইয়ের ভেতরের কন্টেন্ট পড়ে, টপিক পড়ে, বেসিক সলভ করে, যে কোশ্চেনগুলোয় সমস্যা হয় এটা অবশ্যই মার্ক করে রাখবা যেন পরবর্তীতে সলভ করতে পারো। তবে অনুশীলনী প্রশ্ন কখনোই অবহেলা করা যাবে না, খুব বেশি আমাদের এটা নিয়ে টেনশন করা যাবে না। আচ্ছা, আমরা, তোমরা অনেকেই মেসেঞ্জারে আমাদেরকে নক করো যে ভাইয়া এই অনেক ধরনের প্রবলেম আমাদেরকে শেয়ার করার চেষ্টা করো, কিন্তু আসলে আমরা নিজেরা যেহেতু স্টুডেন্ট, আসলে ওটাও টাইম হয় না সব জানে আসলে সময়টা দেওয়া আর কি। তো আমরা যেহেতু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে অনেক বেশি আপডেট দিই, কোন একটা কন্টেন্ট দিচ্ছি ওটা ওখানে কেমনে কি করতেছে সবকিছু দেওয়া হয়, বা কোনো একটা নিউজ হচ্ছে ওটা ওখানে দেওয়া হয় একাডেমিক রিলেটেড বা এডমিশন রিলেটেড। সো ওখানে আমরা একটু কোয়াইট অ্যাক্টিভ থাকি, আমি, তাসনিম ভাইয়া, পাশাপাশি তোফাইল ভাইও বুয়েট ফার্স্ট, উনিও অ্যাক্টিভ থাকে ওখানে। সো তোমাদের যাদের খুব বেশি সমস্যা, অনেক একটু অনেক কিছু জানতে ইচ্ছা করে, তাদের ক্ষেত্রে তোমরা আমাদেরকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ দিতে পারো। কমেন্টে আমাদের টেলিগ্রাম যে প্রোফাইল, ওখানে লিঙ্ক পেয়ে যাবা, আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবা, টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবা। দেখা হবে অন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা অনেকেই আমার যে পার্সোনাল ব্যাচ আছে ওগুলো সম্পর্কে জানতে চাও, তো তোমরা মোটামুটি অনেক বেশি ডিটেলস জানার জন্য আমাকে তোমরা টেলিগ্রামে মেসেজ দিতে পারো, টি.মি সঞ্জিত সিরাজ এটা লিখলে আসবে। কমেন্টও আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, আমাদের তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে তুমি ওখানে ডিটেলস পেয়ে যাবা। আচ্ছা, এখানে তোমার দেখো, ফার্স্ট অফ অল এরিয়া মার্কিং ব্যাচ, এরিয়া মার্কিং এর সাথে তুমি পার্সোনাল মেন্টরশিপ পাবে। মেন্টরশিপে তোমার হচ্ছে পার্সোনাল মেন্টরশিপে তোমার এডমিশন পর্যন্ত থাকবে, তুমি যতদিন এডমিশন দাও এককালীন ফিতে, অর্থাৎ একবার পে করলেই তুমি, একবার পে করবা, একবার পে করলে হচ্ছে তোমার এডমিশন পর্যন্ত তুমি মেন্টরশিপে থাকতে পারবা। আর আমাদের এরিয়া মার্কিং ব্যাচ আছে হচ্ছে মেইনলি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং জিকে ইংলিশ, এই তিনটা, এই চারটা, জিকে ইংলিশ। এবং এখানকার মধ্যে আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স মোটামুটি প্রায় শেষ করে ফেলছি। আমরা বায়োলজিতে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করছি, কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করছি, এবং ফিজিক্স আমাদের শেষের দিকে প্রায় 95% হয়ে গেছে, এবং জিকে ইংলিশটা আমরা শুরু করবো। তাহলে আমাদের এই চারটা ব্যাচ এরিয়া মার্কিং এর ক্ষেত্রে, তুমি যেই ব্যাচই, তুমি যদি এটাতে যুক্ত হও তাহলে তুমি আমাদের এক্সাম বেসটা ফ্রি পাবা, যে কোনো সাবজেক্টে ভর্তি হলে তুমি ওই সাবজেক্ট রিলেটেড এক্সাম বেসটা ফ্রি পাবা। এবং মেন্টরশিপে থাকবে হচ্ছে পার্সোনাল মেন্টরশিপ, যেটা তোমার টেলিগ্রামে কানেক্টেড থাকবে, আমি তোমার সাথে, তুমি যা কিছু বুঝবে না, যত সমস্যা তোমার, তুমি ধরো একটা টপিক বুঝতেছো না, বা একাডেমিক থেকে শুরু করে মেন্টাল প্রেশার সবকিছু আমাকে শেয়ার করতে পারবে, আমি তোমার সাথে এডমিশন পর্যন্ত কানেক্টেড থাকবে এককালীন ফ্রিতে। আবার এটা একটু ডিফারেন্ট আছে, তুমি এক্সাম বেসটারও ভর্তি হতে পারো, এটাতে তোমার ফি একটু কম পড়বে, এরিয়া মার্কিং প্লাস মেন্টরশিপ। আবার তুমি চাইলে মেন্টরশিপ ছাড়া তুমি শুধুমাত্র এরিয়া মার্কিং ব্যাচ নিতে পারো, আবার তুমি পিয়ার টু পিয়ার পার্সোনাল মেন্টরশিপ নিতে পারো। তবে এটা হচ্ছে তোমার, আমি সবাইকে প্রোভাইড করি না অ্যাজ ইউজুয়াল। যদি তোমার মনে হয় আমার সাথে তুমি পিয়ার টু পিয়ার একদম পার্সোনালি হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকলে তোমার উপকার হবে, তাহলে তুমি এটাতে অ্যাড হতে পারো। বাট এখানে তোমার কিছু কন্ডিশন আছে, তোমার আসলে তুমি কেমন স্টুডেন্ট বা তুমি কোথায় পড়ালেখা করছো এগুলো আসলে বিবেচনা করি আর কি, অ্যাজ ইউজুয়াল। এটাতে আসলে মাইন্ড করার কিছু নেই, এটা কারণ এখানে অনেক দিন স্টুডেন্ট নিতে পারে না, অ্যাজ ইউজুয়াল আমি পিয়ার টু পিয়ার মেন্টরশিপ আসলে প্রোভাইড করি না, বাট তবু এখানে পোস্টারে দেওয়া আছে, জাস্ট বললাম। আর হচ্ছে এক্সাম বেস, অনুশীলনী যেটা এক্সাম বেস আছে সেটা তুমি জাস্ট এক্সাম বেস নিতে পারো। তুমি যদি চাও তুমি এখানে এরিয়া মার্কিং দিবা না, শুধুমাত্র এক্সাম বেস দিবে, ওঠাও পারবা। আর এরিয়া মার্কিং গুলো আসলে কিভাবে সাজানো, এটার জন্য তুমি আমাকে নক দিলে আমি তোমাকে সুন্দর মতো ডিটেইলড একটা ভিডিও দিয়ে দিব, আসলে এরিয়া মার্কিং ক্লাসগুলো কিভাবে সাজানো, পেমেন্ট প্রসিডিউর সবকিছু তুমি আমাকে টেলিগ্রামে নক দিলে পাবা। টেলিগ্রামে আমি বেশি অ্যাক্টিভ থাকি, আর যদি টেলিগ্রামে আমাকে অ্যাপ্রোচ করতে না পারো বা টেলিগ্রামে না পারো, আমাকে ফেসবুকে নক দিলে হবে, মেসেঞ্জার। তবে আমি চাই তুমি যদি ইন্টারেস্টেড থাকো তুমি টেলিগ্রামে আমাকে নক দাও। আর একটু সামারি করে বলে, এরিয়া মার্কিং ক্লাসগুলো হচ্ছে আমি একাডেমিক এবং এডমিশনে যেভাবে প্রত্যেকটা বছরে মেডিকেল ডেন্টাল সবগুলো ভার্সিটি ইকুয়েশন সলভ করে তোমার যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, অর্থাৎ এই কোথায় ভুল হবে, কোথায় বাদ দিতে হবে, কোনটা আমার কি পয়েন্টটাকে মার্ক করতে হবে, এ টু জেড, অর্থাৎ একটা যা লাগবেই, যা করতেই হবে, প্লাস এক্সচেঞ্জ সবকিছু তোমার কি করবো আমরা দিয়ে দিচ্ছি। পাশাপাশি তুমি প্রত্যেকটা বেচে, যে কোনো বেচে ঢুকলে ওই বেচের এক্সচেঞ্জ পেয়ে যাবা, এক্সচেঞ্জ তুমি পেয়ে যাবা, পিডিএফ আকারে দেওয়া হবে এবং ক্লাসও সুন্দর মতো দেখা দেওয়া হয়েছে। তুমি ফ্রি ক্লাসগুলো পাবা, ফ্রি ক্লাস তুমি কমেন্টে পেয়ে যাবা, কমেন্টে আমাদের ফ্রি ক্লাস আছে, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে তুমি মোটামুটি আইডিয়া পাবা এখানে কেমনে পড়ানো হয়। এটুকু পর্যন্ত। আর যদি তুমি ইন্টারেস্টেড থাকো আমাদের জাস্ট টেলিগ্রামে নক করলেই হবে।